ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিশ্বজুড়ে স্ট্রাইক ফর গাজা। দেশের শিক্ষাঙ্গনেও ক্লাস পরীক্ষা বর্জন, জেলায় জেলায় বিক্ষোভ, অবিলম্বে আগ্রাসন বন্ধের দাবি। ঢাকায় বিনিয়োগ সম্মেলন শুরু, 50 দেশের 550 উদ্যোক্তার অংশগ্রহণ। চট্টগ্রামে বিনিয়োগে আগ্রহী কোরিয়ানরা, নতুনদের মূলধন সহায়তায় 900 কোটি টাকার তহবিল। বাগেরহাটের চিতলমারীতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট, একজনের মৃত্যু। পুরান ঢাকায় দোকানে আগুনে একজনের প্রাণহানি, দগ্ধ 18। ব্যাংককে ভূমিকম্পে ধসে পড়া ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান যুক্ত ছিল পদ্মা সেতু ও মেট্রো রেল তৈরিতে। মেগা প্রকল্পের মান যাচাইয়ের পরামর্শ, শঙ্কা নেই বলছেন বিশেষজ্ঞ। স্বামীর আর চিকিৎসাও করতে পারতাছি না, ঠিক মতো খাওয়াইতে পারতাছি না। টাকা বেশি 1 লাখ টাকা আনছে, টাকা আছে মাত্র 10,000। এবং অভিযোগে জর্জরিত দেশের স্বাস্থ্য খাত, গ্রামে চিকিৎসা না পেয়ে ঢাকায় এলেও মেলে না কাঙ্ক্ষিত সেবা, ভোগান্তির সঙ্গে বাড়ে খরচ। জনবল সংকটকে দুষছেন সংশ্লিষ্টরা। সময় সংবাদের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিশ্বজুড়ে স্ট্রাইক ফর গাজার সমর্থনে ঢাকার শিক্ষাঙ্গনে ক্লাস পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। এছাড়া বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করছেন নানা শ্রেণী পেশার মানুষ। ফিলিস্তিনের পক্ষে সব রাষ্ট্রকে একসঙ্গে দাঁড়ানোর আহ্বান তাদের। কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেছেন চিকিৎসকরাও। বক্তারা বলেন, গাজায় বছরের পর বছর ধরে আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েল। এতে গত প্রায় 1.5 বছর শিশু, নারী সহ 50,000-এর বেশি মানুষের প্রাণ গেছে। লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। ধ্বংস করা হয়েছে হাসপাতাল, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান সহ সব গুরুত্বপূর্ণ স্থাপনা। ইসরায়েলের এমন বর্বরতা বন্ধে পুরো বিশ্বের মানুষকে এক হওয়ার আহ্বান তাদের। মুসলিম যে রাষ্ট্রগুলো রয়েছে, মুসলিম অধ্যুষিত, সকলকে আরো ঐক্যবদ্ধ হওয়া উচিত এবং একই সাথে আরো জোরালো ভূমিকা পালন করা উচিত। ইউনিসেফ কোথায়, ওআইসি কোথায়? যেখানে সারা মুসলিম বিশ্বের একটা সংস্থা হচ্ছে ওআইসি, তারা কেন আজকে চুপ? সবার একসাথে সাহায্য করা উচিত, এগিয়ে আসা উচিত এবং তাদের পাশে দাঁড়ানো উচিত। প্রত্যেকটা আদার্স যে দেশগুলো আছে, কারো কোনো মাথা ব্যথা নাই, যেটা দেখা যাচ্ছে। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিশ্বজুড়ে স্ট্রাইক ফর গাজা কর্মসূচির ডাকে দেশের শিক্ষাঙ্গনেও ক্লাস পরীক্ষা বর্জন করেছেন শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সহকর্মী হাসান ওয়ালি, রামপুরায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে আয়েশা সিদ্দিক সামিয়া এবং মোহাম্মদপুরে আছেন সাইফুল রুদ্র। শুরুতেই যাচ্ছি ওয়ালির কাছে। ওয়ালি, কিছুক্ষণ আগে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়েছে চিকিৎসকদের, যেটি শাহবাগ মোড়ে যাবে। তারা বলছেন যে তারা গায়েবানা জানাজা পড়বেন। ফিলিস্তিনে শহীদ করা হয়েছে ইসরায়েলি বাহিনী, যাদেরকে হত্যা করেছে, নারী, শিশু, পুরুষ নির্বিশেষে সাধারণ মানুষকে, তাদের জন্য আসলে তারা গায়েবানা জানাজা পড়বেন। চিকিৎসকরা এই জায়গাটিতে বিভিন্ন হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা যেমন রয়েছেন, একই সঙ্গে মেডিকেলের শিক্ষকরাও কিন্তু রয়েছেন, ছাত্ররাও রয়েছেন। তারা বলছেন যে আসলে ফিলিস্তিনের যে মানুষদের উপরে যে নির্বিচার হত্যা চালানো হচ্ছে, পবিত্র রমজান মাসেও যুদ্ধবিরতি লঙ্ঘন করে আসলে যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে, খুন করা হয়েছে, আসলে সেটি কোনোভাবে আসলে এই বিশ্বে আসলে কোনোভাবে মানা যায় না। সেই মানবতা বিরোধী যে অপরাধ সংঘটিত হচ্ছে, সেটির বিরুদ্ধে সারা বিশ্ব যাতে করে ঐক্যবদ্ধ হয়, সে আহ্বান কিন্তু তারা রাখছেন। আমরা দেখছি সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শহীদ মিনার এলাকা আসলে প্রতিবাদ মুখর। আজকে ফিলিস্তিনি যুবকদের আহ্বানে সারা বিশ্বে যে হরতালের আহ্বান তারা জানিয়েছে, তারই সমর্থনে সংহতি জানিয়ে বাংলাদেশে আসলে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন বিভিন্ন সংগঠনের ব্যানারে সাধারণ মানুষ যেমন আসছেন। কিছুক্ষণ আগে রাজু ভাস্কর্যে আমরা দেখেছি শিক্ষার্থীরা এসেছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসেছেন এই জায়গাটিতে। এখন আমরা দেখি চিকিৎসকরা, তারা বলছেন ফিলিস্তিনে যেভাবে নারী, শিশুর উপরে যেভাবে হামলা করা হচ্ছে,
হত্যা করা হচ্ছে, তারা বলছেন তারা আসলে তাদেরকে চিকিৎসা দিতে চান, রাষ্ট্রীয়ভাবে যদি সেই সুযোগ পান এমন আকাঙ্ক্ষার কথাও কিন্তু তারা জানাচ্ছেন। সারা বিশ্ব জুড়ে আসলে আজকে ফিলিস্তিনি মানুষদের পক্ষে মানুষ রাজপথে নেমেছেন, সংহতি জানাচ্ছেন, প্রতিবাদ জানাচ্ছেন। ইসরায়েলি যে হামলা করছে সেটির বিরুদ্ধে কিন্তু আসলে তারা প্রতিবাদ জানাচ্ছেন। তারা বলছেন যেভাবে আসলে হাসপাতাল, মসজিদ, মানুষ শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু কীভাবে ধ্বংস করা হচ্ছে, এটি আসলে কোনোভাবে এই বিশ্বে আসলে কোনোভাবেই মানা যায় না। বিশ্বে যারা নেতা রয়েছেন, শক্তিধর রাষ্ট্র রয়েছেন, জাতিসংঘ অন্যান্য সংস্থা রয়েছে, তারা যাতে করে ঐক্যবদ্ধভাবে সোচ্চার ভূমিকা পালন করে সেই আহ্বান কিন্তু আসলে বাংলাদেশ থেকেও আসলে সাধারণ মানুষ, সাধারণ চিকিৎসকরা কিন্তু জানাচ্ছে। আমি প্রথমে যেরকম বলছিলাম, সব জায়গায় কিন্তু আসলে আজকে বিক্ষোভ হচ্ছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু আসলে রামপুরায় রাজপথে নেমেছে। সেখানে রয়েছেন সহকর্মী সামিয়া, তার কাছ থেকে জানবো সেখানকার সবশেষ। ঠিক যেমনটি বলছিলেন আমার সহকর্মী ওয়ালি হাসান, ঠিক একই কর্মসূচির আওতায় কিন্তু আজ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করছে। কিন্তু ফিলিস্তিনে ইসরায়েলি হামলার যে বর্বর চিত্র সেটার কিন্তু প্রতিবাদ জানাচ্ছে তারা, এবং তারা কিন্তু প্রায় সকাল থেকেই আসলে এখানে অবস্থান করছেন। তারা কিন্তু বিভিন্ন স্লোগানে এখানে আসলে এলাকাটি মুখরিত ছিল। তারা কিন্তু বলছেন যে ফিলিস্তিনিদের যে বর্বরতর হামলা রয়েছে সেটি কিন্তু অবিলম্বে বন্ধ করতে হবে, এবং ইসরায়েলি যে যারা এই হামলাগুলো চালিয়েছেন তারা কিন্তু আসলে তারা কিন্তু বলছে যে এই হামলাকারীদের আসলে তারা চান না রাষ্ট্রের দায়িত্ব বহাল থাকুক তাদের উপর। এবং জানিয়ে রাখি যে সারা দেশেই কিন্তু একযোগে এই কর্মসূচি পালন করা হচ্ছে, এবং ছাত্র জনতারা কিন্তু একাত্মতা প্রকাশ করেছে ফিলিস্তিনিদের উপর এই চলমান যে হামলা চলছে এবং যুদ্ধবিরতির মধ্যেও যে হামলা চালানো হয়েছে তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা কিন্তু তারা করছেন। নানাবিধ প্লেকার্ড হাতে কিন্তু তারা আসলে এই আন্দোলন কর্মসূচি করছেন, এবং এই আন্দোলনে কিন্তু আসলে আমরা দেখছি ফিলিস্তিনের পতাকার পাশাপাশি নানা ধরনের ট্রাম্প সহ আসলে নেতানিয়াহুর ছবি কিন্তু তারা এখানে আসলে নিয়ে এসেছে। আমরা দেখছি যে তারা কিন্তু আসলে যেই গাজার গণহত্যার বিরুদ্ধে যেই একটি আহ্বান করা হয়েছিল গতকালকে, মার্চ ফর প্যালেস্টাইন, তারই কর্মসূচির অংশস্বরূপ কিন্তু আসলে এখানে তারা আন্দোলন করছেন। এবং এই একই স্থানে কিন্তু আসলে আমরা দেখছি যে এখানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কিন্তু আসলে এখানে আসবেন আমাদেরকে যেমনটি জানিয়েছেন। তো এই ছিল এখন অবস্থা। আমরা এখন চলে যাবো, আমার আরেক সহকর্মী রয়েছেন রুদ্র, মোহাম্মদপুরে রয়েছেন সাইফুল রুদ্র, আমরা সেখানে জানবো আসলে সেখানে কি ধরনের কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। গাজায় যে বছরের পর বছর জুড়ে যে আগ্রাসন চলছে সেই আগ্রাসনের বিরুদ্ধে তারা প্রতিবাদ সমাবেশ করছেন। বিভিন্ন স্থানে তারা জড়ো হয়ে সেই তাদের সঙ্গে যোগ দিয়েছেন। শুধু আসলে এখানে শিক্ষার্থীরা শুধু শিক্ষার্থীই নয়, এখানে সাধারণ মানুষ এসে যোগ দিয়েছেন। এখানে নানা শ্রেণী পেশার বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিয়ে এই প্রতিবাদে সামিল হয়েছেন। তো মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়েছিলেন। তারা মুহুর্মুহু স্লোগানে ইসরায়েল বিরোধী স্লোগান দিয়েছেন, এবং এই স্লোগানে তারা আহ্বান জানিয়েছেন সারা বিশ্ববাসীর কাছে যেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সারা বিশ্বের মানুষ একসাথে প্রতিবাদ জানায়, এবং ইসরায়েল তাদের যে বর্বরতা ফিলিস্তিনের প্রতি চালিয়ে যাচ্ছে সেই বর্বরতা থামানো, এবং যে বিষয়গুলো তারা বারবার বলছিলেন যে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরও তারা ইসরায়েলের প্রশাসন ফিলিস্তিনের নাগরিকদের উপর নির্বিচারে যে হামলা চালিয়ে যাচ্ছে এবং যুদ্ধবিরতি না মেনে তারা যে বারবার হামলা চালিয়েছেন সেই বিষয়গুলো তারা তুলে ধরছেন এবং সেগুলোর প্রতিবাদ জানিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মুহূর্তে আছি আসলে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ইউলেবের সামনে। এখানকার শিক্ষার্থীরা সকাল থেকেই তাদের কর্মসূচি পালন করছেন। কর্মসূচির অংশ হিসেবে তারা এই মুহূর্তে ইসরায়েলের পতাকা পোড়াচ্ছেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ছবিও পোড়াচ্ছেন। তারা স্লোগান দিচ্ছেন এবং তারা দাবি জানাচ্ছেন। বারবার তারা একটি কথাই বলার চেষ্টা করছেন, যেন
সারা বিশ্বের মানুষ এক হয়ে এই আগ্রাসনের প্রতিবাদ করবে। পাশাপাশি সবাইকে ইসরায়েলি পণ্য বয়কট করার আহ্বান জানিয়েছেন তারা। তো আসলে সারা দেশব্যাপী গ্লোবাল স্ট্রাইকের যে কর্মসূচি পালন করছেন শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ, আমার কাছে এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর থেকে এই ছিল সবশেষ তথ্য। পরবর্তী কর্মসূচির তথ্য যদি আমাদের কাছে আসে সেটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সরাসরি যুক্ত ছিলাম মোহাম্মদপুরে, তার আগে ছিলাম রামপুরা এবং কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায়। এদিকে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করছেন হাজারো মানুষ। সকালে রংপুর, রাজশাহী, ঝালকাঠি, পটুয়াখালী, খুলনা সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধন করা হয়। এ সময় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানান তারা। পাশাপাশি অবিলম্বে গণহত্যা বন্ধেরও দাবি জানানো হয়। পরে শান্তি কামনায় করা হয় বিশেষ মোনাজাত। এদিকে ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করছেন হাজারো মানুষ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ আছেন ওবায়দুল হক, রংপুরে রেদওয়ান হিমেল এবং রাজশাহীতে আছেন মওদুদ রানা। সরাসরি প্রথমে যাচ্ছি ওবায়দুল হকের কাছে। ওবায়দ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ফ্রি ফ্রি প্যালেস্টাইন এমন স্লোগানে মুখর ময়মনসিংহের রাজপথ। একটি ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ময়মনসিংহ নগরীর টাউন হল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। সেই বিক্ষোভ মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই মুহূর্তে বাসাবাড়ি রোড ট্রাঙ্কপট্টি সেটি অতিক্রম করছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আজকে কিন্তু এই রাজপথে নেমে এসেছে। এই যে ইসরায়েলি গণহত্যা, ফিলিস্তিনি মুসলমানদের উপর যে বর্বর গণহত্যা, সেই গণহত্যার প্রতিবাদে কিন্তু তারা এই শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তৌহিদি জনতা সকলেই রাজপথে নেমে এসেছে। এবং আমরা দেখেছি বেলা 11টার আগেই টাউন হল মোড়ে লোকে লোকারণ্য হয়ে ওঠে এই সাধারণ মানুষের এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে। সেখানে আমরা দেখেছি যে ময়মনসিংহ টাঙ্গাইল যে সড়কটি, সেই সড়কটি লোকারণ্য হয়ে যাওয়ায় সেটি সড়ক বন্ধ হয়ে যায় এবং একটি বিশাল বিক্ষোভ মিছিল কিন্তু প্রায় আরও আধা ঘন্টা আগে থেকে শুরু হয়েছে। সেই মিছিলটি আমরা অতিক্রম করেছি। হাজার হাজার মানুষ কিন্তু সেই মিছিলে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এবং তাদের মুখে একটাই স্লোগান, ফ্রি ফ্রি প্যালেস্টাইন এবং গণহত্যা বন্ধ করো। এবং এই ধরনের ইসরায়েল বিরোধী, এই গণহত্যা বিরোধী বিভিন্ন স্লোগান নিয়ে সব ধরনের মানুষ কিন্তু আজকের এই যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন। বিক্ষোভ মিছিলটি আমরা দেখেছি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরের দিকে এগিয়ে যাচ্ছে এবং তারা আসলে বলছেন যে এই ধরনের গণহত্যা বন্ধের জন্য আসলে বিশ্বের মুসলিম দেশগুলোকে এগিয়ে আসতে হবে। এবং তারা বলছেন যে এই যে ইসরায়েলি পণ্য, সেই পণ্যের ডাক কিন্তু তারা দিচ্ছেন। তো আমরা এখন রংপুরের খবর জানবো, সেখানে আছেন আমাদের সহকর্মী রেদওয়ান হিমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফিলিস্তিন এবং গাজায় যে বর্বরতা হামলা হচ্ছে, সেই হামলার প্রতিবাদে কিন্তু বাংলাদেশের সারা দেশের মানুষ কিন্তু একেবারে বিক্ষোভে উত্তাল হয়ে রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। আপনাদেরকে প্রথমে একটু জানানোর চেষ্টা করছি যে ফিলিস্তিনি গাজায় যে বর্বরতা হামলা চালাচ্ছে ফিলিস্তিনিরা, এর প্রতিবাদে কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা রয়েছে তারা বেগম রোকেয়ার গেটে কিন্তু তারা অবস্থান করছেন। এর আগে পুরো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কিন্তু বিভিন্ন স্লোগান, ফিলিস্তিনিদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে তারা পুরো বেরোবি বিশ্ববিদ্যালয় যেটি রয়েছে সেটা একদম উত্তাল করে রেখেছে। এই মুহূর্তে আমি যদি আপনাদেরকে একটু বলার চেষ্টা করি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু গেটের সামনে অবস্থান করছেন এবং আর অল্প কিছুক্ষণ পর যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যিনি রয়েছেন যে ইসরায়েলের প্রেসিডেন্ট, তার পুষ্পোত্তলিকায় কিন্তু আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হবে। এরই কিন্তু তারা কর্মসূচি কিছুক্ষণ আগে হাতে নিয়েছিল এবং আমরা যেটি দেখেছি বেরুবির ভিতরের গেটগুলো প্রদক্ষিণ করে এবং বেরুবির ভিসি যিনি রয়েছেন ডক্টর শওকত আলী, তিনি আমাদেরকে যেমনটি বলছেন যে আজকে ফিলিস্তিনিদের যে হামলা এবং এর প্রতিবাদে তারা ক্লাস, পরীক্ষা এবং সকল ধরনের যে কর্মকাণ্ড সেগুলো কিন্তু তারা প্রশাসনিক পক্ষ থেকে কিন্তু বন্ধ রাখা হয়েছে। এটা তারা বলছেন যে আবু সাইদের ক্যাম্পাস থেকেই পুরো দেশ যখন উত্তাল হয়েছিল, এই ক্যাম্পাস থেকেই কিন্তু তারা ইসরায়েলের যে বর্বর
বর্বর হামলা এবং ফিলিস্তিনিদের উপর এবং গাজার উপর যে নৃশংসভাবে হামলা করা হয়েছে এর প্রতিবাদে কিন্তু তারা আসলে এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেটে জড়ো হয়েছেন। আর অল্প কিছুক্ষণ পরেই কিন্তু তারা এই পুষ্পতলিকা যেটি ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের যিনি প্রেসিডেন্ট রয়েছেন তার পুষ্পতলিকায় আগুন লাগিয়ে কিন্তু এখানে পুড়িয়ে দেওয়া হবে, তারা এমনটাই আমাদেরকে জানিয়েছেন। এর থেকে বলি যে রংপুরে কিন্তু আরো বেশ কয়েকটি জায়গায় টাউন হল থেকে শুরু করে রংপুর মেডিকেল কলেজ এবং বাংলাদেশ জামায়াতে ইসলামের পক্ষ থেকেও কিন্তু আসলে এই ইসরায়েলের প্রতিবাদ, ইসরায়েলকে আসলে বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদে তারা কিন্তু কর্মসূচি হাতে নিয়েছেন, তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন। তো এই মুহূর্তে আমি আরো খবর জানাতে চলে যাচ্ছি সহকর্মী মওদুদ রানার কাছে। সেখানে রাজশাহীতে রয়েছেন সহকর্মী মওদুদ রানা। প্যারিস রোডে ফিলিস্তিনিদের উপর যে নারকীয় হত্যা এবং যে বর্বরোচিত হামলা চলছে তারই প্রতিবাদে এবং ইসরায়েলের যে তাণ্ডব তার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আজ বেলা 11টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে এই কর্মসূচি শুরু হয় এবং এখন শেষের দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষকরা রয়েছেন, শিক্ষার্থীরা রয়েছেন, যে প্রতিবাদে অংশ নিয়েছিলেন, তারা এই মুহূর্তে তাদের যে প্রতিবাদ কর্মসূচি রয়েছে সেটি শেষ করে তারা আসলে ফিরে যাবেন। এবং আমরা যেটি দেখেছি যে বেলা 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে তারা এই প্যারিস রোডে আসেন এবং এরপর তারা মানববন্ধনে অংশ নেন, একই সাথে তারা প্রতিবাদ সমাবেশ করেন, বিক্ষোভ মিছিল করেন। এবং আমরা যেটি দেখেছি শিক্ষার্থীদের অনেকেই ফিলিস্তিনের উপর যে হামলায় অত্যাচার এবং এর ফলে যে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের উপর যে বিভীষিকাময় অত্যাচার চালানো হয়েছে সেটির প্রতীকী উপস্থাপনা করেছিলেন। এবং একই সাথে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক রয়েছেন, শিক্ষার্থী রয়েছেন এবং যারা ছাত্র নেতা রয়েছেন তারা এখানে বক্তব্য রাখেন। এবং শিক্ষার্থীরা যেটি বলছেন, তারা যেটি বলছেন যে এই সকল যে আরব বিশ্ব রয়েছে, মুসলিম বিশ্ব রয়েছে, তারা যদি ঐক্যবদ্ধভাবে এই প্রতিবাদ আসলে তারা করতে পারে হয়তো গাজাবাসীর জন্য কোনো সুফল বয়ে আনবে। একই সাথে তারা যেটি বলছেন যে বিশ্ব মোড়ল আমেরিকা, ভারত, ইসরায়েল ফিলিস্তিনের উপর যে নারকীয় অত্যাচার করেছে সেটি কোনোভাবেই কাম্য নয় এবং তাদেরকে কোনো না কোনোভাবে প্রতিবাদ করতে হবে, প্রতিহত করতে হবে। এবং সেই জন্য তারা বিশ্ব নেতা এবং যারা আরব লীগ নেতারা রয়েছেন, যারা বিশ্বের মুসলিম নেতৃত্ব রয়েছেন তাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। আর এখানে যে এখনো বক্তব্য রাখছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, তারা যেটি বলছেন যে বাংলাদেশ সরকার যেহেতু ইসরায়েলের সাথে বাংলাদেশ সরকারের সরাসরি কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, সে কারণে আমেরিকা সহ পার্শ্ববর্তী দেশ ভারত রয়েছে, সেখানে কূটনৈতিক সম্পর্ক বৃদ্ধি করতে হবে এবং তাদেরকে নানাভাবে চাপ দিতে হবে। এবং একই সাথে এই যে ইসরায়েলের যে নারকীয় তাণ্ডব সেটির বিরুদ্ধে এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে সেমিনার, সভা করা এবং যে মানববন্ধন রয়েছে সেটিও তারা চালিয়ে যেতে চান। এবং তারা যেটি বলছেন যে গাজা রক্ষার জন্য যত ধরনের কর্মসূচি আছে সেটি করার তাদের মানসিকতা রয়েছে এবং আগামী দিনেও করবে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সবশেষ। বিদেশি বিনিয়োগ টানতে ঢাকায় শুরু হয়েছে 4 দিনের বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট। সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্টার্টআপ নেটওয়ার্কিং এর মাধ্যমে শুরু হয় সম্মেলন। এতে অংশ নিয়েছেন 50টি দেশের 550-র বেশি বিনিয়োগকারী। বাংলাদেশ শুধু বাণিজ্যের জন্য নয়, বিনিয়োগের জন্য উপযুক্ত গন্তব্য উল্লেখ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। স্টার্টআপ প্রসঙ্গে জানান, নতুন উদ্যোক্তাদের মূলধন সহায়তায় 800 থেকে 900 কোটি টাকার তহবিল গঠন করা হয়েছে। বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এই তহবিলের অর্থ ছাড় করা হবে। শিগগিরই এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব জানান, ইন্টারনেট নিত্য ব্যবহার্য হওয়ায় বর্তমান সরকার এর উন্নয়নে কাজ করছে। এক মুহূর্তের জন্য এই সেবা বন্ধ থাকবে না। Has there been any recent developments or any recent improvement? The fund of fund, and this has been kind of something that... So, short answer to your question is yes, but I... take 30 seconds to 1 minute of each of your round, but the peace of mind and the confidence is still... The very first step we have taken that the topic is all about and what we are here to learn from these... To liberalize the investment regime. We will be setting up a fund of about 800-900 crore from contributions from commercial banks, basically. And the money would be only used for equity investment in promising
startup companies. Within a week or so, we should be able to issue that circular. I don't know the exact amount, maybe for 500 crore or something like that, to add to that as co-financing for on-lending. এই মুহূর্তে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে কথা বলছেন বিডার নির্বাহী চেয়ারম্যান। সরাসরি যাচ্ছি সেখানে। বিনিয়োগ সম্মেলনে এখন পর্যন্ত কিন্তু একটি সেশনই শেষ হয়েছে, যেটা হচ্ছে স্টার্টআপদের সাথে যে ইন্ডাস্ট্রির অন্যান্য যারা স্টেক হোল্ডার আছেন তাদের যে কোলাবোরেশনের যে সেশনটি শেষ হয়েছে। আপনারা সেখানে দেখেছি কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর, প্রধান উপদেষ্টা, বিশেষ সহকারী এবং আইসিটি সচিব তিনিও কিন্তু উপস্থিত ছিলেন। তো এই সেশন থেকে যে সবচেয়ে বিষয়টি বেরিয়ে এসেছে সেটি স্টার্টআপ বা নতুন উদ্যোক্তাদের আসলে কীভাবে সহায়তা করতে পারে বা বিনিয়োগের কী কী সম্ভাবনা রয়েছে সে বিষয়গুলো তুলে ধরা হয়েছে। তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু বলেছেন যে প্রায় 800 থেকে 900 কোটি টাকার একটি তহবিল গঠন করা হয়েছে এবং সেই তহবিলের অর্থ কিন্তু বেসরকারি বিতরণ করা হবে। অ্যাডভাইজার যিনি রয়েছেন তিনি কিন্তু বলেছেন যে স্টার্টআপরা যাতে কোনোভাবে হচ্ছে না হয়, বিশেষ করে এটা কিন্তু তিনি নিশ্চিত করেছেন এবং বলেছেন যে ইন্টারনেট কোনো অবস্থাতেই এই সরকার শাটডাউন করবেন না। এবং আরেকটি বিষয় তিনি নিশ্চিত করেছেন সেটি হচ্ছে যে ব্যক্তিগত যে তথ্য বা উপাত্ত সুরক্ষা যে আইন সেটিও বলেছেন যে আগামী মে মাসের মধ্যে সেটি চূড়ান্ত আকারে পাওয়া যাবে। এরই মধ্যে অর্থাৎ এপ্রিলের মধ্যে যত অংশীজনদের যে আলোচনা সে বিষয়গুলো কিন্তু মানে নিশ্চিত হয়ে যাবে বা আলোচনার মাধ্যমে চূড়ান্ত হয়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু বলেছেন যে শুধু স্টার্টআপ না, বাংলাদেশের অন্যান্য ক্ষেত্রেও কিন্তু বিনিয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এই জন্য যে ধরনের নীতি সহায়তাগুলো প্রয়োজন হয় সেগুলো কিন্তু তারা দেওয়ার চেষ্টা করছেন এবং বলছেন যে যারা বিনিয়োগকারী রয়েছে তাদেরকে আমরা যেটি জানি যে বিশেষ অর্থনৈতিক যে অঞ্চলগুলো রয়েছে সেখানে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদেরকে সেগুলো ঘুরে দেখানো হয়েছে যে বিনিয়োগের ক্ষেত্রে সেগুলো আসলে কতটা প্রস্তুত এবং আগামী 10 বছরের যে সুযোগ সুবিধা সেগুলোর বার্তাও কিন্তু বিনিয়োগকারীদের দেওয়া হচ্ছে। তো এই ছিল হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে বিনিয়োগ সম্মেলনে আমাদের সবশেষ। হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী শুভ খান। বন্দর নগরীতে বিনিয়োগের সম্ভাবনা দেখছেন কোরিয়ান বিনিয়োগকারীরা। বিনিয়োগ সম্মেলনের অংশ হিসেবে চট্টগ্রামের দুটি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করে এই আগ্রহের কথা জানান তারা। সন্তোষ জানান কর্মপরিবেশ ও সুযোগ সুবিধা নিয়েও। আর আয়োজকরা বলছেন বিনিয়োগ আকর্ষণ করাই এ সম্মেলনের উদ্দেশ্য। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। 4 দিনব্যাপী বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট কেবল ঢাকাতে সীমাবদ্ধ নেই। ঢাকার বাইরে বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল ঘুরে দেখছেন বিদেশি বিনিয়োগকারীরা। বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান ইপিজেড পরিদর্শন করেন 45 সদস্যের কোরিয়ান প্রতিনিধি দল। সুতা, তৈরি পোশাক সহ বিভিন্ন ধরনের কারখানা ঘুরে দেখেন তারা, পর্যবেক্ষণ করেন উৎপাদন ব্যবস্থা। দুটি অর্থনৈতিক অঞ্চলের কর্মপরিবেশ নিয়ে সন্তোষ জানান কোরীয়রা। ভবিষ্যতে বিনিয়োগ করা নিয়েও ইতিবাচক মনোভাব জানান তারা। আমরা দেখেছি তারা সুন্দর একটি পরিবেশে খুবই স্বাচ্ছন্দ্যে কাজ করছেন। আমি মনে করি ভবিষ্যতে বিনিয়োগ করার মতো বাংলাদেশ উপযোগী হবে। যদি আপনারা সমর্থন করেন তাহলে আমরা এদেশে আমাদের কার্যক্রমকে পুনরুজ্জীবিত করতে পারব। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জানান ব্যবসা বাণিজ্যে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে। এটা কাজে লাগিয়ে বিদেশি বিনিয়োগ টানতেই সরেজমিনে পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে। বৈশ্বিক যে রাজনৈতিক পরিস্থিতি তাতে করে বাংলাদেশের জন্য কিছু কিছু ক্ষেত্রে অপরচুনিটি তৈরি হয়েছে। অনেক প্রধান উপদেষ্টা যখন বিভিন্ন ডেলিগেটরা বাংলাদেশে আসছেন তাদেরকে আহ্বান জানাচ্ছে সরাসরি যে আপনাদের ফ্যাক্টরিগুলো আপনারা বাংলাদেশে রিলোকেট করেন, এখানে আপনারা আপনাদের ম্যানুফ্যাকচার করেন, করে এখান থেকে এই অঞ্চলে আপনার বিভিন্ন দেশ সহ অন্যান্য দেশেও আপনারা এখান থেকেই আপনার পণ্য রপ্তানি করেন, কারণ বাংলাদেশের পণ্য যদি উৎপাদন করা হয় তাহলে উৎপাদন খরচ অন্য দেশের তুলনায় কম। মঙ্গলবার নারায়ণগঞ্জের জাপানি অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের ব্যবস্থা রয়েছে। গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সুপরিকল্পিত নানা পদক্ষেপে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। 50টি দেশের বিনিয়োগকারীদের সমন্বয়ে ঢাকায় যে বিনিয়োগ সম্মেলন হতে যাচ্ছে সেটির মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশকে নতুন করে পরিচয় করিয়ে দেবে এই বিনিয়োগ সম্মেলন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বাগেরহাটে বহুতল ভবনে আগুনে প্রাণ গেছে এক নারীর। ফায়ার সার্ভিসের 7টি ইউনিটের 3.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
সকালে চিতলমারীর ব্যাংকপাড়া এলাকায় মাইশা প্লাজা নামে বহুতল ভবনের নিচতলায় গার্মেন্টস থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা উপরের দিকে ছড়িয়ে পড়ে। এ সময় চতুর্থ তলায় আবাসিকে থাকা অনিতা নামে এক নারী গৃহকর্মী ধোঁয়ায় শ্বাসকষ্টে মারা যান। খবর পেয়ে আগুন নেভাতে যোগ দেয় ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে আবাসিক ভবনের নিচতলায় লেপ তোষকের দোকানে ভয়াবহ আগুনে নিহত হয়েছেন একজন। গুরুতর অসুস্থ 13 জনকেও ভর্তি করা হয়েছে হাসপাতালে। ভবনটি তালাবদ্ধ থাকায় ফায়ার সার্ভিস না আসা পর্যন্ত বের হতে পারেননি কেউ। দাও দাও করে জ্বলছে আগুন, নেভাতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে একদল মানুষ। এক পর্যায়ে যোগ দেয় ফায়ার সার্ভিস। পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের এই দোকানটিতে যখন আগুন নিভল, ততক্ষণে পড়ে ছাই লেপ তোষক, বালিশ থেকে শুরু করে স্টিলের আসবাব ও বৈদ্যুতিক পাখা। যার দোকান সে আমাদের বাসার গলির ভিতরে যা চিল্লাইতেছে আগুন আগুন, তখন আমরা সবাই মিলা নাইমা দেখি পুরো আগুন লেগে গেছে। তাদের থেকে ধোঁয়া বেরিয়েছে, তো আমরা বাসার থেকে পাইপ বের করে পানি মারার চেষ্টা করতেছি, আগুন নিভতেছে না। ভোর 4টার দিকে 5তলা আবাসিক ভবনের নিচতলায় লেপ তোষকের দোকানে আগুন লাগে। ধোঁয়া ছড়িয়ে পড়ে উপরের তলা পর্যন্ত। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। ভিতর থেকে একে একে বের করে আনা হয় 18 জনকে। উদ্ধার করা হয় ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে মারা যাওয়া পাশের ফার্নিচার দোকানের ম্যানেজার আমিন উদ্দিনের লাশ। ভবনটির মূল ফটক ও ছাদের দরজায় তালা থাকায় নিজে থেকে বের হতে পারেনি কোনো বাসিন্দা। বাসার গেটটা খোলার পর ওখান থেকেই আপনার তাপ আসতেছে, এমনকি আপনার ধোঁয়া আসতেছে, কিছু দেখা যাচ্ছে না, চোখ জ্বালা পড়া, নিঃশ্বাস নিতে পারতেছেন না। বারবার বলা হয়েছে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটতে পারে, চাবিটা আমাদেরকে দেন, এরা চাবিটা দেন। এরা ধোঁয়ায় অন্ধকারের কারণে বের হতে পারেনি। এই ঘটনায় গুরুতর আহত 13 জনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। আশঙ্কাজনক 2 জনকে রাখা হয়েছে আইসিইউতে। 13 জন রোগীর মধ্যে একজনের বাহ্যিক কিছু অংশ পড়ে গেছে, সেটা আমরা 2% বলি। যেহেতু ইনহেলেশন ইনজুরি আছে, আমরা আশঙ্কা মুক্ত এখনই বলতে পারছি না। আগুন লাগার কারণ অনুসন্ধান করছে ফায়ার সার্ভিস কর্মকর্তারা। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ। তীব্র গরমের মাঝেও ঈদের লম্বা ছুটিতে বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার ছিল পর্যটকে টইটুম্বুর। টানা 6 দিনে আগমন ঘটে 7 লাখ ভ্রমণ পিপাসুর, যার কারণে চাঙ্গা ছিল পর্যটন খাতের ব্যবসা। চেম্বার অফ কমার্স বলছে প্রত্যাশার চেয়েও এবার ভালো ব্যবসা হয়েছে, যা 600 কোটি টাকার মতো। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। ঈদের লম্বা ছুটি, তাই সৈকত শহর কক্সবাজারে ঢল নামে পর্যটকের। ঈদের পরদিন সৈকতে আগমন ঘটে লাখো পর্যটকের। এর পরদিন পর্যটক বাড়ে আরও বেশি। এভাবে টানা 6 দিনে কক্সবাজারে 7 লাখ পর্যটকের আনাগোনা ছিল, যারা সমুদ্রের নোনা জলের পাশাপাশি মেতেছিলেন জেটস্কি, বিচ বাইক ও ঘোড়ার পিঠে। এতে ব্যস্ততার শেষ ছিল না সৈকত পাড়ের শামুক-ঝিনুক, শুটকি, আচার, গহনা ও বার্মিজ পণ্যের দোকানিদের। পর্যটক আসার কারণে ইনশাআল্লাহ আমাদের ব্যবসা ভালো হচ্ছে। পার ডে 3000-4000 টাকা ইনকাম হচ্ছে। 250 দোকান আছে, সবার অনেক মোটামুটি ভালো ব্যবসা হচ্ছে। পার ডে 40-50 এরকম পার ডে। কক্সবাজারে রয়েছে 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস। প্রত্যাশা অনুযায়ী ব্যবসা হয়েছে বলে দাবি হোটেল কর্তৃপক্ষের। আমাদের যেরকম প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা অনুসারেই আমরা মোটামুটি ভালোই হয়েছে আমাদের বিজনেসটা। আমরা আশা করব আগামীতে যাতে আমাদের যারা ব্যবসায়ী মহল আছে তারা যদি আরো একটু পর্যটক বান্ধব হয়, তাহলে হয়তো আগামীতে আরো ভালো ব্যবসা হবে। সৈকতের পাড় ঘেঁষে রয়েছে সহস্রাধিক বার্মিজ পণ্যের দোকান, আর আছেন সহস্রাধিক ফটোগ্রাফার, জেটস্কি, বিচ বাইক চালক ও কিটকট ব্যবসায়ী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশে চিকিৎসায় একমাত্র ভরসা হাতে গোনা কয়েকটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল। তবে গুরুতর অনেক রোগেরই চিকিৎসা হয় না ঢাকার বাইরে। তাই অনেকটা বাধ্য হয়েই সারা দেশ থেকেই রাজধানীতে ছুটে আসেন সেবা প্রত্যাশীরা। এতে ভোগান্তি যেমন বাড়ে, তেমনই বাড়ে ব্যয়ও। বিশেষজ্ঞরা বলছেন, মফস্বলে চিকিৎসা ব্যবস্থার উন্নতি না হলে খরচ কমানো কঠিন। সেবা নিশ্চিতে স্বাস্থ্য খাতে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রণয়ন ও নজরদারি বাড়ানোর পরামর্শ তাদের। বিশ্ব স্বাস্থ্য দিবসে দেশের স্বাস্থ্যসেবা নিয়ে রৌনক নিয়ন্ত্রণ রিপোর্ট। ক্যামেরা ছিলেন মোহাম্মদ শাহিন। অতবার ওটি পরে, অতবার টলি দেওয়ার নেই, অতবার 200 টাকা দেওয়া লাগে। ডাক্তারের টাকা ছাড়া কোনো ওষুধও দেয় না। শিশুদের দাম মারা গেছে। এটা এখন আর সরকারি হাসপাতাল নাই। টাকা ছাড়া নড়েন না কেউ। সরকারি হাসপাতালে এমন অভিযোগ নিত্যদিনের।
হাসপাতালের সেবা নিতে হলে পড়তে হবে দালালের খপ্পরে, গুনতে হবে বাড়তি টাকা। আমার স্বামীর আর চিকিৎসাও করতে পারতাছি না, ঠিক মতো খাওয়াইতেও পারতাছি না। অপারেশন করবো 80,000 টাকা, এত টাকা পাবো কই আমরা? অ্যাম্বুলেন্স, ট্রলি বাণিজ্য থেকে শুরু করে অপারেশন থিয়েটার পর্যন্ত যেতে নিঃস্ব রোগীর স্বজনরা। রোগী যখন মনে করেন 50টা ঢোকে তখন ট্রলিগুলো কই পাবো? আমি রুগীকে বাঁচাবো না এদের সাথে আমি দরদাম করবো অ্যাম্বুলেন্সওয়ালাদের সাথে? এ যেন গরিবের যোদ্ধা। এরপরও কিছুই করার নেই, নিয়তির নির্মমতায় বন্দী চিকিৎসা সেবা। 27 তারিখের মধ্যে 3টা ওটি ডাকছে আমাকে, দাঁড়া করে রাখি আমাকে ফাটাই দিছে। আমাকে ওটি হইব না, ওদের সুতে দেওয়ার শিলি করে লেছে, আর আমার যে ওষুধ আমার যে সুই তারা আলাদা করে ভাগাভাগি করতেছে, ওইটা আবার বাইরে তারা বিক্রি করে নেব। ভোগান্তির গল্প আছে আরো। দিনের পর দিন নানা অজুহাতে থমকে থাকে চিকিৎসা, দায়িত্বরতদের অবহেলা আর দুর্ব্যবহারও সইতে হয় নীরবে। উনি যে সমস্ত ব্যবহার করেছে যান যার কাছে নালিশ করে, উনি এখানে প্রেসিডেন্ট হয়েছে তো সে স্বীকার করে না কেন? আমি স্বীকার করব না, বস্তিতে উঠেছে আমরা খালি মোবাইল টিভি। আমি বলছি ম্যাম বুকটা করে একটু দেখেন। হ্যাঁ বলতেছে যে না এখন না, তুমি যাও স্যার শেষ হোক, পরে শেষ হতে মারা গেছে। ভুক্তভোগীদের অভিযোগ, কমিশন বাণিজ্যের কারণে অনেক সময় পাঠানো হয় বেসরকারি হাসপাতালে, কিন্তু সেখানে ব্যয় বহনের সামর্থ্য আছে কজনের? এজেন্সি যে যারা ডিউটিরত অবস্থা, এরা যারাই আসে ওনাদেরকে বলে মিশিং আজকে 15-20 দিন পর্যন্ত ওয়েস্টেজ অবস্থা আছে। কোনো ডাক্তার এবং নার্সে সুচিকিৎসা দিচ্ছে না। চিকিৎসা কার্যক্রমে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনার অভাব ও দক্ষ জনবল সংকটকে দুষছেন জনস্বাস্থ্যবিদরা। বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা পরিকল্পনা তৈরি হয়নি। এদেশের মানুষের সংখ্যা অনুপাতে কতজন চিকিৎসক, কতজন নার্স, কতজন টেকনোলজিস্ট দরকার, সেই অনুপাতে দক্ষ জনশক্তি স্বাস্থ্য সেবার ক্ষেত্রে তৈরি করা হয়নি। বরাবরের মতো চলতি বাজেটেও স্বাস্থ্য খাতকে দেয়া হয়নি গুরুত্ব। চিকিৎসা খাতে ব্যয় হয়েছে বরাদ্দের 4%-ও কম। যদি শহরে চিকিৎসা সেবার এই অবস্থা হয়, তাহলে গ্রামের অবস্থা কেমন? দেশের স্বাস্থ্য খাত নিয়ে এই যে এত অভিযোগ, সবখানে অনিয়ম, হয়রানি, তারপরও কেন পাল্টাচ্ছে না এই চিত্র? কে দেবে এমন প্রশ্নের উত্তর? রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ। গাজা ইসরায়েলি বিমান হামলায় শরণার্থী শিবিরে 2 সাংবাদিক সহ বেশ কয়েকজন নিহত হয়েছেন। বর্বরতার জবাবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট হামলা চালিয়েছে হামাস। এদিকে ফিলিস্তিনিদের সমর্থনে বিশ্বজুড়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে যুক্তরাষ্ট্র গেছেন নেতানিয়াহু। বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দেওয়ার কয়েক ঘন্টা পরই সেখানে বোমা ফেলে নেতানিয়াহু বাহিনী। হামলা চালানো হয় দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরের শরণার্থী শিবিরেও। এতে নিহত হয়েছেন সাংবাদিক সহ বেশ কয়েকজন। এদিকে অবরুদ্ধ গাজা থেকে ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। রোববার স্থানীয় সময় রাতে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে চালানো এই হামলায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এছাড়া হতাহত হয়েছেন কয়েকজন। গাজায় চলমান ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির প্রতিবাদে বিশ্বজুড়ে সোমবার ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনপন্থী কয়েকটি সংগঠন। কর্মসূচির নাম দেয়া হয়েছে স্ট্রাইক ফর গাজা। এতে সংহতি জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থী, ন্যায় বিচার ও মানবাধিকার নিয়ে সোচ্চার আন্তর্জাতিক প্ল্যাটফর্মগুলো। গাজায় বর্বরতার প্রতিবাদে বিশ্বজুড়ে ওঠা নিন্দার ঝড়ের মাঝেই যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। আইসিসি নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও 22 গজে ফিরলেন টাইগার অলরাউন্ডার নাসির হোসেন। 1.5 বছরের বেশি সময় নিষিদ্ধ থাকার পর ডিপিএল দিয়ে মাঠের ক্রিকেটে ফিরলেন তিনি। আবুধাবি টি10 লিগে দুর্নীতির দায়ে 2 বছরের জন্য 2024-এ তাকে নিষেধাজ্ঞা দেয় আইসিসি। ক্যারিয়ার জুড়ে মাঠের ক্রিকেট নিয়ে যত না আলোচনা হয়েছে, তার চেয়ে বেশি মাঠের বাইরের ক্রিকেট নিয়ে আলোচিত এক নাম বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেন। ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দুর্নীতি, এরপর আইসিসির নিষেধাজ্ঞার খড়গ। 2021-এ আবুধাবি টি10 লিগে খেলতে গিয়ে উপহার গ্রহণ করার তথ্য গোপন করায় শেষ পর্যন্ত মাঠের ক্রিকেট থেকেই দূরে থাকতে হয় এই টাইগার অলরাউন্ডারকে। এবার মুক্ত হলেন নাসির। আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও মাঠের ক্রিকেটে ফিরেছেন এই ডানহাতি ব্যাটার। প্রায় 2 বছর পর আবারও 22 গজে ফিরেছেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগে রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামেন নাসির। মাঠে নেমে বেশ স্বাচ্ছন্দ্যেই বোলিং করেন তিনি। পয়েন্ট টেবিলের 3-এ থাকা গাজী গ্রুপের বিপক্ষে 10 ওভার বোলিং করে 31 রান দিয়ে এদিন 1 উইকেট তুলে নেন এই টাইগার অলরাউন্ডার।
2021-এ আবুধাবি টি10 লিগে আইফোন গ্রহণের অভিযোগ ওঠে নাসিরের বিরুদ্ধে। এরপর শুরু হয় আইসিসির তদন্ত। 2024 সালের জানুয়ারিতে তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তাকে 2 বছরের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়, যার মধ্যে 6 মাস ছিল স্থগিত। আইসিসির দুর্নীতি বিরোধী শৃঙ্খলা বিধি অনুযায়ী নাসির তার সম্পূর্ণ নিষেধাজ্ঞার মেয়াদ ভোগ করেছেন এবং সকল শর্ত পূরণ করেছেন। সেই হিসেবে তিনি 7 এপ্রিল 2025 থেকে পুনরায় ক্রিকেটে অংশগ্রহণের ছাড়পত্র পেয়েছেন। এর আগে 2023-এর সেপ্টেম্বরে সবশেষ মাঠে নামেন এই টাইগার অলরাউন্ডার। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে বিশ্বজুড়ে স্ট্রাইক ফর গাজা। দেশের শিক্ষাঙ্গনেও ক্লাস পরীক্ষা বর্জন, জেলায় জেলায় বিক্ষোভ, অবিলম্বে আগ্রাসন বন্ধের দাবি। ঢাকায় বিনিয়োগ সম্মেলন শুরু, 50 দেশে 550 উদ্যোক্তার অংশগ্রহণ। চট্টগ্রামে বিনিয়োগে আগ্রহী কোরিয়ানরা, নতুনদের মূলধন সহায়তায় 900 কোটি টাকার তহবিল। এবং বাগেরহাটের চিতলমারীতে বহুতল ভবনে ভয়াবহ আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট, একজনের মৃত্যু। পুরান ঢাকায় দোকানে আগুনে একজনের প্রাণহানি, দগ্ধ 18। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।